অনেক দিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা আবার বিটিভিতে এবং সেই বিটিভি যুগের মতোই ব্যাটিং করলো বাংলাদেশ। অনেক দিন পর অবশ্য বলা যাবে না, কেননা আমরা এখন এরকম ব্যাটিংই করি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ভালো ব্যাটিং করলেই বরং সেটাকে বলতে হয় অনেক দিন পরে ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ। আর এরকম গড়পড়তা, মাঝারি, নিম্ন মাঝারি, জঘন্য, ফালতু, যাচ্ছে তাই, প্যাথেটিক, হরিফিক ব্যাটিং, এটাই এখন আমাদের ব্যাটিং স্ট্যান্ডার্ডটা হয়ে গিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ একেবারে কোণঠাসা অবস্থায় পড়ে গিয়েছে। 191 রানে মাত্র আমরা অল আউট হয়ে গেলাম। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে প্রথম দিনের খেলা যখন ব্যাড লাইটের কারণে বন্ধ হয়ে গেল, ততক্ষণে তারা বিনা উইকেটে 67 রান তুলে ফেলেছে। অর্থাৎ তারা আর মাত্র 124 রান পিছিয়ে রয়েছে। সবগুলো উইকেটে এখনো তাদের ইনটেক্ট। প্রথম দিনের বাংলাদেশের যে এরকম একটা জঘন্য অবস্থা, আমাদের ব্যাটিংয়ের সেই বিটিভি যুগের অবস্থা, সেই প্রাগৈতিহাসিক যুগের অবস্থা, সেইখানটাতে আমরা ম্যাচের প্রথম দিনেই কি অনেকখানি পিছিয়ে পড়লাম না। এবং এই দিনটার আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটা, সেটা নিয়েই এই আলোচনাটা। দেখুন, আমরা যে ব্যাটিং করেছি, আমাদের ব্যাটসম্যানরা যে আউট হয়েছেন, ধরেন আমাদের যদি আমি নাম্বার 7 পর্যন্ত প্রপার ব্যাটসম্যান ধরি, মেহেদী হাসান মিরাজ পর্যন্ত, এই 7 জনের মধ্যে অন্তত পক্ষে 5টা উইকেট আমরা থ্রো করে এসেছি। একদমই আক্ষরিক অর্থেই থ্রো করে এসেছি, যেটার কোনো প্রয়োজন ছিল না। আমাদের ওপেনিং পার্টনারশিপে কি হবে সেটা তো আগেই বোঝা যাচ্ছিল। এই টেস্ট শুরু হওয়ার আগেও আমি একটা আলোচনা করেছিলাম যে আমাদের যেই 3 ওপেনার রয়েছেন তারা আসলে এতই গড়পড়তা, এতই তারা আসলে পারফরমেন্সের দিক থেকে নিম্ন মাঝারি, এর বাইরে আমাদের আসলে কোনো বিকল্প নেই, তাদেরকেই আমরা খেলাচ্ছি। এবং এই টেস্টেও ওই দুজনই, যেই দুজনকে খেলানো হয়েছে, মাহমুদুল হাসান এবং সাদমান ইসলাম, দুইজনই আবারও ব্যর্থ হয়েছেন। টসে জিতে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আগে ব্যাটিং নিয়েছেন এবং সেইখানটাতে যখন 2 ওপেনার পরপর 2 ওভারে আউট হয়ে যান 12 রান এবং 14 রান করে, সাদমান এবং জয়, একজন হচ্ছে গিয়ে গালিতে ক্যাচ দেন আর আরেকজন হচ্ছে গিয়ে স্লিপে উইকেটের পেছনে ক্যাচ দেন, যেইটা জয় আসলে তার আপনি টেস্টের ইনিংসগুলো যদি বিচার করে দেখেন তাহলে দেখবেন যে আমার ধারণা 60-70%, এর চেয়ে বেশিও হবে, হয়তো মোর দেন 70% উইকেট তিনি ওই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন কিপার অথবা স্লিপের কাছে। সো আজকেও এই 2 ওপেনার আমাদের যখন 32 রানে 2 উইকেট পড়ে যায়, সেইটা খুব সহজে 32 রানে 3 উইকেট হতে পারতো, কেননা মমিনুল হক ক্রিজে গিয়েই তিনি একটা লাইফ পেয়েছেন, 0 রানেই তিনি আউট হতে পারতেন, উইকেট কিপার তার ক্যাচটা ধরতে পারেননি। এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কিন্তু একটা পার্টনারশিপ করেছিলাম। আমরা কিন্তু লাঞ্চ আসতে আসতে ওই 2 উইকেটে 84 রানে পৌঁছে গিয়েছিলাম। লাঞ্চের পরেও কিছুক্ষণ আমাদের এই নাজমুল হোসেন শান্ত মমিনুল হকের পার্টনারশিপটা টেনে নিয়ে গিয়েছিল। 2 উইকেটে আমরা 98 রানে পৌঁছে গিয়েছিলাম এবং এই যে বললাম 3rd উইকেটে একটা পার্টনারশিপে হলো। কিন্তু তারপরে আমরা কি করলাম, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি পয়েন্টে ক্যাচ প্র্যাকটিস করালেন, যেটা খুব সহজেই অ্যাভয়েড করা যেত। হয় বলটাকে নিচে রাখা যেত অথবা বলটাকে আরো উপর দিয়ে উঠিয়ে দেওয়া যেত, কোনোটাই আসলে করতে তিনি পারেননি। মুশফিকুর রহিম ক্রিজে আসলেন, যিনি গত 5 টেস্টে 10 ইনিংসে যার 50 কোনো নেই, এবং এই ইনিংসটাতেও তিনি মাত্র 4 রান করে যেই আউটটা হলেন, মিড উইকেটের ফিল্ডারটাকে যেইভাবে তিনি পিক করলেন, মনে হচ্ছিল যেন তার দায়িত্বই ওই একটা ফিল্ডার রয়েছে তাকেই যথার্থভাবে পিক করা। এবং ওয়েলিংটন মাসাকাদজা, একজন বাহাতি স্পিনারের, তিনি বোলিংয়ে এসে প্রথম ওভারে যখন আমাদের মুশফিকের উইকেটটা সেভাবে নিয়ে নেন, সেইটা আমাদেরকে আরো একটা ধসের সূচনাটা বা হচ্ছে গিয়ে ওইটার শুরুটা হয়ে গিয়েছে। এবং এই মাসাকাদজা তার 3rd ওভারটাতে তিনি মমিনুল হকের উইকেটটাও নিয়ে নেন। একই রকম ভাবে মমিনুল এইবার হচ্ছে গিয়ে তিনিও লেগ সাইডে খেলতে গিয়েছেন, তিনিও মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন 56 রান করে। মমিনুল তার ইনিংসের সুযোগ পেয়েছেন অনেকগুলো, যেটা বললাম 0 রানে তিনি লাইফ পেয়েছেন, বেশ কয়েকবার তার তুলে দেওয়া ক্যাচ এদিকে ওদিকে পড়েছে, 50ও যে করেছেন সেইটাও একটা এজ থেকে, তারপর একটা ছক্কা মেরেছেন ফাইন লেগের উপর দিয়ে, সেইটাও খুব কনভিন্সিং ছিল না। তারপরেও তো উইকেটের তো টিকে ছিলেন এবং সেই ইনিংসটাকে তিনি 50 করার পরই ওইভাবে তিনি উইকেটটা থ্রো করে দিয়ে আসলেন, সেই যেটা খুব সহজেই অ্যাভয়েড করা যেত। হ্যাঁ, আমি বুঝি যে মেহেদী হাসান মিরাজ তিনি ওই যে মুজিবুর রহমানের যেই বলটা পেয়েছেন, সেই বলটাতে লাফিয়ে ওঠা, ওই বলটাতে তিনি তার ওই টেকনিক দিয়ে কিছু করতে পারেন, উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। এবং তাইজুল ইসলামের কথা নাই বা বলি, কারণ তারা তো আসলে প্রপার ব্যাটসম্যান না, তাদের কথা না বলি, কিন্তু তারপর তাইজুলের কথা বলি যে তিনিও ওইখানটাতে ওয়েলিংটন মাসাকাদজার বলটাতে তিনি আউট হয়েছেন। আপনি দেখেন যে আমরা 2 উইকেটে 84 রান নিয়ে লাঞ্চে গিয়েছিলাম, লাঞ্চের পরে বৃষ্টির কারণে খেলা শুরুতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু পোস্ট লাঞ্চ সেশনটাতে আমরা
5 উইকেট আরও হারিয়েছি 70 রান যোগ করে, অর্থাৎ 2 উইকেটে 84 থেকে আমরা 7 উইকেটে 154 রানে পৌঁছে গিয়েছি। সেইখান থেকেও তো আমরা 200 রান করতে পারিনি। ভরসা ছিল যে জাকের আলী অনেকের উপর, তিনি একটা লাইফ পেয়েছেন 10 রানে, তারপরেও গিয়ে তিনি মাদাভেরাকে স্টেপ আউট করে বেরিয়ে মারতে গিয়ে তিনি ক্যাচ তুলে দেওয়া উঠেছেন, যেই উইকেটটাও আসলে অ্যাভয়েড করা যেত। এখন আপনি দেখেন আমাদের ওই টপ 7-এর ব্যাটসম্যানদের মধ্যে কতগুলোর কথা আমি বললাম যে উইকেটগুলো অ্যাভয়েড করা যেত, ওইভাবে উইকেটটা ছুঁড়ে না ফেলে আসা যেত, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওগুলোর ধার ধারেননি, তারা তাদের মতো করেই খেলে গেছেন। এবং যেটা বলছি আমি যে আমাদের এই বিটিভিতে ফিরিয়ে নেওয়া ক্রিকেটে বিটিভির যুগের ব্যাটিংটাই আমাদের এই ব্যাটসম্যানরা করেছেন, যেই কারণে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে 200 রানও করতে পারিনি। এবং জিম্বাবুয়ে এরপরে দেখিয়েছে আসলে এরকম টেস্টিং উইকেট ছিল, টেস্টিং কন্ডিশন ছিল, কিন্তু সেইখানটাতে কিভাবে সার্ভাইভ করতে হয় সেটা তো জিম্বাবুয়ে দেখেছে। আর আমাদের বোলাররা ওইখানটাতে জিম্বাবুয়ে যেরকম হচ্ছে গিয়ে রাইট লাইন লেন্থে বল করেছে, আমাদের বোলার আবার সেই জিনিসটা করতে পারে না, না পেসাররা না স্পিনাররা। এখন ধরেন এই জায়গাটা থেকে আমরা সেকেন্ড ডেতে কামব্যাক করতেই পারি। এখন আমরা 124 রানে এগিয়ে আছি, বাংলাদেশ এই জায়গাটা থেকে প্রবল কামব্যাক করতে পারে, করুক সেই প্রত্যাশায় আমরা করছি। কিন্তু তারপরেও তো যেই ব্যাটিংটা আমরা করেছি সেই ব্যাটিংটা তাতে মিথ্যা হয়ে যাবে না, সেই জঘন্য ব্যাটিংটা তাতে করে কোনোভাবে জাস্টিফাইড হবে না। জিম্বাবুয়ের এই দলের বিপক্ষে আমরা প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং নিয়ে মাত্র 191 রানে অল আউট হয়ে যাওয়াটা, এবং এইটা আমাদের হচ্ছে গিয়ে মূল স্ট্রেংথের দল, এইটাই আমাদের হচ্ছে গিয়ে সর্বোচ্চ শক্তির দল। কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ভবিষ্যতের কথা ভাবা ওরকম কোনো কিছু সুযোগই আসলে আমাদের নেই, কারণ আমাদের মূল দলেরই যদি এরকম নড়বড় অবস্থা হয়, সেরকম পরীক্ষা নিরীক্ষা করলে আর কি হবে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তাহলে এই যে দিনের খেলাটা গেল, যেখানটাতে হচ্ছে গিয়ে শেষ বেলাতেও তারা জিম্বাবুয়ে বিনা উইকেটে 67 রান তুলে ফেলেছে, 124 রানে এখন মাত্র তারা পিছিয়ে রয়েছে, এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে কোনটা? টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং নিয়েছে সেটাকে বলবেন? প্রশ্নই ওঠে না, আমার কাছে সেটা মোটেই মনে হয় না। যতই ওইখানটাতে হচ্ছে গিয়ে ওই ক্লাউডি কন্ডিশন থাকুক না কেন, উইকেটে যতই ওইখানটাতে কিছু আনইভেন বাউন্স থাকুক না কেন, 191 রানে অল আউট হওয়াতে যদি টসকে কাঠগড়ায় দাঁড় করান সেটা আসলে ভুল হবে। আমার কাছে মনে হয় যে আমাদের ওইখানটাতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর আউটটা গুরুত্বপূর্ণ ছিল, মুজরাবিন বলটাতে, যেটাতে তিনি হচ্ছে গিয়ে ক্যাচ দিয়েছেন পয়েন্টে। কিন্তু আমাদের মূল সর্বনাশ, মানে মোমেন্ট অফ দ্য ডে যদি আমি বলি, মূল সর্বনাশটা আমাদের আসলে করে দিয়েছে যখন সেই ওয়েলিংটন মাসাকাজ্জা বোলিংয়ে এসে 39 নম্বর ওভারে তিনি বোলিংয়ে আসলেন, এবং বোলিংয়ে এসে প্রথম 3 ওভারের মধ্যে তিনি মুশফিকুর রহিম এবং মমিনুল হকের উইকেট 2টা তুলে নিলেন, অথবা উইকেট 2টা তাকে গিফট করা হলো। এই যে বাহাতি স্পিনার বোলিংয়ে আসার পরপর প্রথম 3 ওভারে আমাদের সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে ভরসার 2 ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে তারা নিজেদের উইকেটটা যে গিফট করে আসলেন, সেইটাই আসলে বাংলাদেশের সর্বনাশটা, চূড়ান্ত সর্বনাশের পথ দেখেছে। ওইটাকেই আমি আসলে মোমেন্ট অফ দ্য ডে বলতে চাই। সেকেন্ড ডেতে বাংলাদেশ কামব্যাক করতেই পারে, আমি যেটা বলছিলাম, এবং সেই প্রত্যাশা আমাদের থাকবে। কিন্তু সেইটা সত্ত্বেও প্রথম দিন বাংলাদেশ যে জঘন্য যাচ্ছে তাই ফালতু প্যাথেটিক ব্যাটিং করলো, সেইটার জাস্টিফিকেশন তাতেও হবে না, কিছুতেই হবে না। একমত হবেন তো আপনি নাকি?